ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য ২০ তারিখের মূল্যায়নটির জন্য বোর্ড থেকে সর্বশেষ যে মূল্যায়ন নমুনাটি দেওয়া হয়েছে তার উত্তরসহ প্রশ্নগুলো নিয়ে এসেছি। তোমরা যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ২০ তারিখের তোমাদের মূল্যায়ন পরীক্ষার প্রশ্নটি খুঁজছো, তাদের বলছি তোমরা যতই খোঁজাখুঁজি করো না কেন, তোমরা আসল প্রশ্নটি এখন পাবে না, তবে পরীক্ষার আগের দিন রাতে ঠিকই পাবে। তাই তোমাদের সময় নষ্ট না করে পড়তে বসো এবং পরীক্ষার আগের দিন বেঙ্গলি ড্রয়িং একাডেমিতেই পেয়ে যাবে তোমাদের আসল মূল্যায়নের প্রশ্ন এবং উত্তরসমূহ। আমি এখন তোমাদেরকে এই নমুনা প্রশ্নটি বুঝিয়ে দিচ্ছি। বিষয় ডিজিটাল প্রযুক্তি, শ্রেণী ষষ্ঠ। তো এই পুরো মূল্যায়নটির যে টাইটেলটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে সচেতন হই, ডিজিটাল বাংলাদেশ গড়ি। তোমাদের কাজগুলো শুরু করার আগে একটি উদ্দীপক দেওয়া হয়েছে, চলো উদ্দীপকটি পড়ে নেই। রাফি ষষ্ঠ শ্রেণীতে পড়ে। একদিন বিদ্যালয় থেকে বাড়ি ফিরলে রাফির মা বলেন, সরকারের পক্ষ থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীদের ল্যাপটপ দেওয়া হবে। ইউটিউবে এই সংবাদ তিনি দেখেছেন। এই সংবাদে কিভাবে ল্যাপটপের জন্য আবেদন করতে হবে সেটিও বলেছে। সংবাদটি দেখলো, বুঝতে পারলো বাংলাদেশের স্বনামধন্য একটি টেলিভিশনের সংবাদ। রাফি মনে কোনো সন্দেহ থাকলো না, সে সকল ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করে ইমেইল করলো। একদিন পর এক ব্যক্তি রাফির মাকে ফোন করলো এবং জানালো ল্যাপটপ পাঠাতে কুরিয়ার খরচ হিসেবে কিছু টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠালে তারা ল্যাপটপটি পাঠিয়ে দিবে। রাফির মায়ের ফোন থেকে টাকা পাঠিয়ে দিল, কিন্তু এরপর সে ওই মোবাইল নাম্বারটি বন্ধ পেল এবং রাফি বুঝতে পারলো সে প্রতারণার শিকার হয়েছে। তো আমরা এই উদ্দীপকটি পড়ে বুঝতে পারলাম রাফি একজন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। একদিন তার মা তাকে একটি খবর বলায় সে সেটিকে যাচাই করে এবং বুঝতে পারে এটি একটি স্বনামধন্য টেলিভিশনের সংবাদ। তাই সে এটিকে সন্দেহ না করে সত্য মনে করে এবং সে ল্যাপটপটি পাওয়ার জন্য যা যা করতে বলা হয়েছে অর্থাৎ ফর্ম ফিল আপ এগুলো সব করে ফেলে। এবং একদিন একজন তাকে কল করে বলে যে কুরিয়ার জন্য কিছু টাকা লাগবে, তারপর সে টাকাটি পাঠিয়ে দেয়। কিন্তু টাকাটি পাঠানোর পর আর সেই নাম্বারটি থেকে কখনোই যোগাযোগ করা হয় না, আর সে ল্যাপটপও পায় না। তো চলো এখন আমরা কাজগুলো পড়ে নেই। কাজ ১, এটা তোমাদের একক কাজ। রাফি বাংলাদেশের স্বনামধন্য একটি টেলিভিশনের সংবাদ দেখেছিল। রাফির মনে কোনো সন্দেহ থাকলো না, যেহেতু এটি একটি বাংলাদেশের স্বনামধন্য টেলিভিশন চ্যানেল ছিল তাই সে কোনো সন্দেহ করেনি। কাজ ১ সম্পূর্ণ করার জন্য ২টি ধাপ রয়েছে। প্রথম ধাপ, অসাধু ওই লোকটি ইউটিউবে ওই টেলিভিশন সংবাদটি কিভাবে বিকৃত বা নকল করলো। রাফির মনে কোনো সন্দেহ থাকলো না কেন? এখন আমরা এটার অ্যান্সার দেখব। অসাধু ওই লোকটি ইউটিউবের ওই টেলিভিশন সংবাদটি কিভাবে বিকৃত বা নকল করলো। অসাধু ব্যক্তি স্বনামধন্য টেলিভিশনের লোগো, ব্যানার ব্যবহার করে ইউটিউবে চ্যানেল খুলে ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে মিথ্যা তথ্য সংবলিত ভিডিও তৈরি করে সংবাদ প্রচার করছে। শিক্ষার্থীরা, এখানে যেহেতু আমরা দেখলাম যে রাফি কিন্তু প্রতারিত হয়েছে, এই প্রতারিতর কারণটি হচ্ছে ওই অসাধু যে ব্যক্তিটি ছিল সে একটি স্বনামধন্য টেলিভিশনের লোগো এবং ব্যানার ব্যবহৃত করে তার ভিডিওতে ওগুলো ব্যবহার করে এবং ভালোভাবে এডিট করার কারণে সেটা কেউই বুঝতে পারে না এবং সে ওই ব্যানার লোগোগুলো ব্যবহার করেই তার তথ্যের ভিডিও তৈরি করে। এবং যেহেতু সে ভালো করে এডিট করে লোগো ব্যানার ব্যবহার করেছিল, এই কারণে কেউ তাকে সন্দেহ করতে পারে না। এই কারণেই কিন্তু মূলত রাফিও তাদের প্রতারণার শিকার হয়েছিল। কাজ ১-এর আরেকটি ধাপ হলো রাফির মনে কোনো সন্দেহ থাকলো না কেন। আমরা কিন্তু আগেই পড়েছি সে ভালো করে এডিট করার কারণে রাফি তা বুঝতে পারেনি এবং সেও প্রতারণার শিকার হয়েছিল। এটার অ্যান্সারটা হলো রাফি সংবাদটি দেখে বুঝতে পারলো উক্ত সংবাদটি বাংলাদেশের স্বনামধন্য একটি টেলিভিশনের সংবাদ, তাই তার মনে কোনো সন্দেহ থাকলো না। তো আমি এইটার অ্যান্সার এভাবে লিখেছি। আশা করি তোমরা পুরো প্যাসেজটা বুঝতে পেরেছো এবং আমি কেন এই অ্যান্সারগুলো ইউজ করেছি সেটাও বুঝতে পেরেছো। এখানেও একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকটি হলো বিকৃত ও বিভ্রান্তিকর তথ্য যাচাই ও পোস্টার উপস্থাপনা। এখানে কিন্তু আমাদেরকে একটি পোস্টার উপস্থাপনার কথা বলা হয়েছে। তো পোস্টারটি কী বিষয় এবং কিভাবে করতে হবে সেটা চলো দেখে নেই। পলাশের বাবা সোশ্যাল মিডিয়াতে একটি তথ্য খুঁজে পান। তথ্যটি সঠিক কিনা তা যাচাইয়ের জন্য তিনি সংবাদ মাধ্যমটির লোগো ও কার্ড দেখে সংবাদটি সত্য মনে করেন, কিন্তু কিছুদিন পর তিনি জানতে পারলেন সংবাদটি নকল ও বিভ্রান্তিকর। কোনো তথ্য বিকৃত ও বিভ্রান্তিকর কিনা তা যাচাই করতে হয়।
বিকৃত তথ্য যাচাই কিভাবে করতে হয় তা দলগত আলোচনা করে পোস্টার বানাবো। উদ্দীপকে পলাশের বাবার তথ্য যাচাইয়ের পদ্ধতি সঠিক কিনা তা উল্লেখ করতে হবে। তো আমাদের পোস্টারের বিষয় কিন্তু মূলত এইটাই। একটি হলো ভুল তথ্য কিভাবে যাচাই করতে হয় এবং উদ্দীপকের পলাশের বাবার তথ্য যাচাইয়ের পদ্ধতিটি সঠিক কিনা তা উল্লেখ করতে হবে। অর্থাৎ প্রথমে আমরা তথ্য কিভাবে যাচাই করতে হবে সেটি উল্লেখ করব এবং পরবর্তীতে পলাশের বাবা কি ওই সঠিক তথ্য যাচাইয়ের পদ্ধতিটি অবলম্বন করেছে কিনা, অর্থাৎ কেন তার তথ্য যাচাইয়ের পদ্ধতিটি ভুল হয়েছিল, এটা আমরা আলোচনা করব। তো পোস্টারে আমাদেরকে এই দুইটি বিষয় কিন্তু উল্লেখ করতে হবে। তো আমি পোস্টারটা তৈরি করেছি এভাবে। কাজ 2-এর উত্তর। পোস্টারে যা যা থাকবে আমি কিন্তু এই একটুকি লিখেছি। এখানে কিন্তু আমি দুইটা বিষয় উল্লেখ করেছি। তো চলো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমাদের পোস্টারে উল্লেখ করার জন্য প্রথম বিষয়টি ছিল তথ্য ভুল কিনা তা যাচাই কিভাবে করতে হবে। দেখো আমি লিখেছি সার্চ ইঞ্জিনে গুগল, ব্লিং বা ইয়াহু, তোমরা এই 3টি প্ল্যাটফর্মের যে কোনো একটি ব্যবহার করতে পারো। ফ্যাক্ট চেক বাংলাদেশ এই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করলে আমরা কিছু ওয়েবসাইটের নাম পাবো যেগুলো ভুল তথ্য চেক করে বা যাচাই করে দেয়। অর্থাৎ শিক্ষার্থীরা গুগল, ব্লিং বা ইয়াহুর সার্চ ইঞ্জিনে আমরা ফ্যাক্ট চেক বাংলাদেশ এটা লিখে সার্চ করব, তাহলে আমরা কিছু ওয়েবসাইটের নাম পাবো। ওই ওয়েবসাইটগুলোতে কিন্তু ভুল তথ্যকে চেক করে বা যাচাই করে দেয়। অর্থাৎ ওই ওয়েবসাইটগুলোকে তোমাকে জানিয়ে দিবে এই তথ্যটি আদৌ কি ভুল নাকি সঠিক। শিক্ষার্থীরা তবে এটি করতে আমাদের অবশ্যই ইন্টারনেট লাগবে। বাড়িতে ইন্টারনেট সুবিধা থাকলে আমরা বাড়িতেই এই ওয়েবসাইট থেকে আরও কিছু সংবাদ দেখব যা পূর্বে ঘটে গিয়েছে এবং তার সত্যতা যাচাই করব। অর্থাৎ আমরা শুধু এই সংবাদটি নয়, আরও অনেক সংবাদ সিলেক্ট করব এবং দেখব যে এই সংবাদগুলো কি আদৌ সত্যি নাকি মিথ্যা, এবং এগুলো আমরা কিভাবে যাচাই করব সেটা কিন্তু আমি এইখানেই বলে দিয়েছি। আবার দেখো শিক্ষার্থীরা, আমরা কি শুধুমাত্র ইন্টারনেটেই তথ্য ভুল নাকি সঠিক সেটি যাচাই করতে পারবো? এছাড়াও আমরা কিন্তু ইন্টারনেট সুবিধা না থাকলে আমরা আমাদের চারপাশ থেকে বিভিন্ন ঘটনা বা তথ্য পর্যবেক্ষণ করে খুঁজে বের করব। আমরা কিন্তু দেখে যাচ্ছি আমাদের চারপাশে প্রতিদিন নানা রকম ঘটনা ঘটে যাচ্ছে। আমরা এইসব ঘটনাকে পর্যবেক্ষণ করে কিন্তু বুঝতে পারবো যে কোন ঘটনাটি সত্যি আর কোন ঘটনাটি মিথ্যা। তবে এর জন্য আমাদের উপযুক্ত তথ্য সংগ্রহ করতে হবে। তো আমি কিন্তু তোমাদেরকে দুটি পয়েন্ট দিলাম, একটি হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে এবং অপরটি হচ্ছে তথ্য সংগ্রহের মাধ্যমে। তোমরাও পোস্টারে এই দুইটি বিষয় ভালো করে উল্লেখ করে দিবে, তাহলেই কিন্তু তোমাদের কাজটি হয়ে যাবে। শিক্ষার্থীরা আমাদের পোস্টারে কিন্তু আরেকটি বিষয় উল্লেখ করতে বলেছিল, সেটি হচ্ছে পলাশের বাবা যে তথ্য যাচাই করেছে সেই পদ্ধতিটি কি ঠিক ছিল নাকি ভুল ছিল। তো আমরা এখানে যা লিখেছি, তো আমরা কিন্তু এখানে দুইটা পয়েন্ট শিখলাম যে এক, সে ইন্টারনেটের মাধ্যমে ওয়েবসাইটে ঢুকে যাচাই করতে পারে এবং 2, সে বিভিন্ন তথ্য সংগ্রহ করে যাচাই করতে পারে। কিন্তু পলাশের বাবা কিন্তু কোনোটিই করেনি। পলাশের বাবা লোগো এবং ব্যানার দেখেছিল। তো এই কারণে আমি লিখেছি বিভিন্ন ফটো এডিটর সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে লোগো ও ব্যানার বানানো যায়, তাই আমাদের মনে হয় পলাশের বাবার তথ্য যাচাইয়ের পদ্ধতিটি সঠিক নয়। শিক্ষার্থীরা আমরা কিন্তু ইতিমধ্যেই জানি যে আমাদের প্রথম যে কাজটি ছিল সেখানে রাফি নামক এক ছেলে লোগো এবং ব্যানার দেখে প্রতারিত হয়ে গিয়েছিল এবং আমরা এটাও জেনেছি যে অনেক অসাধু ব্যক্তিরা স্বনামধন্য টেলিভিশনগুলো থেকে লোগো এবং ব্যানার চুরি করে প্রপার এডিটিংয়ের সাথে সেগুলোকে ভুল তথ্যের সাথে ছাড়ে এবং আমাদের মতো সাধারণ জনগণরা এটাকে সঠিক ভেবে প্রতারিত হয়ে পড়ে। এই কারণেই কিন্তু আমাদের মূলত তথ্যকে যাচাই করতে হবে এবং এই তথ্য কিভাবে যাচাই করতে হবে সেটা আমরা এখানে দেখলাম। এবং আমাদের এই তথ্য যাচাইয়ের ঘটনাগুলো জানার পর এখানে পলাশের বাবার যে ঘটনাটি দেওয়া হয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি পলাশের বাবা কিন্তু তথ্য যাচাই করার জন্য আমাদের জানা এই দুইটি পদ্ধতির একটিও ব্যবহার করেনি, বরং সে রাফির পদ্ধতিটি ব্যবহার করেছে, যে পদ্ধতিতে রাফি অলরেডি কিন্তু প্রতারিত হয়ে গিয়েছে। এই কারণে আমরা বলতে পারি যে এরকমভাবে তথ্য যাচাই করার কোনো যৌক্তিকতা নেই এবং যারা এভাবে করবে তারা কিন্তু ভুল প্রমাণিত হতেই পারে। তো আমরা এটাই বলতে পারি যে পলাশের বাবার তথ্য যাচাইয়ের পদ্ধতিটি একদমই সঠিক ছিল না, এই কারণে তার তথ্যটিও সঠিক হয়নি, যেটা আমরা উদ্দীপকে পড়েছি যে তার তথ্যটি সে কয়েকদিন পর জানতে পেল যে এটি ভুল।
তো দুইটি কাজই আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে আমি তোমাদের কাজ 3 এবং 4 নিয়ে আসবো। শিক্ষার্থীরা, তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দিব। তো তোমাদের জন্য নির্দেশ রইল, তোমরা কোনো ভুয়া বা গুজব দেখে বিশ্বাস করবে না। সেটি তোমরা আমি যেই পদ্ধতিকে তোমাদেরকে ইন্টারনেটে দেখিয়ে দিলাম, তোমরা এভাবে করে যাচাই করে দেখতে পারো যে এটি কি আসলে সঠিক নাকি মিথ্যা। আমি তোমাদেরকে যেভাবে শিখিয়ে দিলাম এভাবে করে দেখতে পারো যেটি আসলে কি সঠিক নাকি মিথ্যা। এত কষ্ট করে তথ্য সংগ্রহ করা তোমাদের পক্ষে পসিবল না, তাই তোমরা কিন্তু ইজিলি এই জিনিসটা করতে পারো এবং কখনোই তোমরা প্রতারিত হবে না এর ফলে। তো শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে এটাই বোঝালাম। এখানে কিন্তু তোমাদের পড়ালেখার পাশাপাশি একটি বড় ধরনের শিক্ষণীয় বিষয় রয়েছে। যেহেতু 21 শতকে আমরা ইন্টারনেটকে সবচেয়ে বেশি ব্যবহার করছি, তোমরা খেয়াল রাখবে শিক্ষার্থীরা, তোমরা সবসময় ইন্টারনেটকে ব্যবহার করবে। ইন্টারনেট যদি কখনো তোমাদেরকে ব্যবহার করতে না পারে, তো এখানে একটি বড় ধরনের শিক্ষা ছিল তোমাদের জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা এগুলো ফলো করবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।